আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনির্বাণ কখনো তার বাবার কথা উল্লেখ করত না। যেন সে তার বাবাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল। ডা সেন আমার দিকে তাকালেন। মিসেস রায়, আমি মনে করি অনির্বাণ একটি গভীর মানসিক আঘাত থেকে ভুগছে। এটি কেবল ইলেকট্রা কমপ্লেক্স নয়। কিছু অন্য জটিলতা আছে কি? কী ধরনের জটিলতা? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। আমাকে আরও কিছু সেশন নিতে হবে, তিনি বললেন। আপনি কি আমাকে অনির্বাণের বাবার মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলতে পারেন? আমি গলা খাকারি দিলাম। তিনি একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। কবে? প্রায় 10 বছর আগে। অনির্বাণ তখন কত বছরের ছিল? সে তখন 19 বছরের ছিল। ডা সেন ভ্রু কুঁচকালেন। কিন্তু আপনি তো বলেছিলেন অনির্বাণ এখন 19 বছরের। আমার মুখ শুকিয়ে গেল। ওহ না, আমি ভুল করেছি। সে তখন 9 বছরের ছিল। ডা সেন আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আচ্ছা মিসেস রায়, অনির্বাণকে আগামীকাল আবার নিয়ে আসবেন? আমি আরও কিছু পরীক্ষা করতে চাই। ঘরে ফিরে সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। আমার মনে হচ্ছিল কিছু একটা ভীষণ ভুল হয়ে গেছে। ডা সেন কিছু বুঝতে শুরু করেছেন। আমার হিসাবের ভুল তিনি ধরে ফেলেছেন। এবার যদি তিনি আরও গভীরে তদন্ত করেন। আমার চিন্তা ভঙ্গ হল যখন আমি শুনলাম অনির্বাণ আমার ঘরের দরজায় নক করছে। মা, তুমি ঘুমিয়ে পড়েছ? সে ফিসফিস করে জিজ্ঞাসা করল। না, এসো, আমি বললাম। সে ধীরে ধীরে ঘরে ঢুকল। মা, আমি কি তোমার পাশে বসতে পারি? আমি কাপা হাতে বিছানার পাশে জায়গা করে দিলাম। অনির্বাণ এসে বসল, আমার দিকে তাকিয়ে। মা, ওই ডাক্তারবাবু কি আমাকে পাগল মনে করেন? আমি শক্ত হয়ে গেলাম। না না, তিনি শুধু তোমাকে সাহায্য করতে চান। কিন্তু আমি তো ঠিক আছি, অনির্বাণ বলল। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি জানি বাবা, আমি জানি। কিন্তু তোমার ভালোবাসা, এটা একটু অন্যরকম। কেন? অনির্বাণ জিজ্ঞাসা করল। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এখন এই বাড়ির পুরুষ। আমি অনির্বাণের হাত ধরলাম। হ্যাঁ, তুমি এই বাড়ির পুরুষ। কিন্তু তুমি আমার ছেলে। আমার জীবনসঙ্গী নও। আমি কিন্তু সবকিছু পারি মা। অনির্বাণ অদ্ভুত দৃষ্টিতে তাকাল। এমনকি যা বাবাও পারতেন না। আমি তটস্থ হয়ে গেলাম। কি বলছো তুমি? আমি জানি বাবা তোমাকে ঠিকমতো দেখতেন না, অনির্বাণ বলল। তিনি তোমাকে মারতেন না? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। তোমাকে কে বলেছে এসব? তুমি চিৎকার করতে। আমি শুনতাম। অনির্বাণের চোখে পানি জমা হল। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম মা। আমি সবসময় তোমাকে বাঁচাতে চেয়েছি। সেই মুহূর্তে আমার মনে হল 10 বছর আগের সেই রাতের কথা। অনির্বাণের বাবা সেদিন খুব রেগেছিলেন। তিনি আমাকে মারছিলেন। অনির্বাণ ভয়ে কাঁপছিল। আমি চিৎকার করছিলাম। তারপর আমি চোখ বন্ধ করলাম। অনির্বাণ, সেই রাতে কি হয়েছিল? অনির্বাণ কাঁপতে শুরু করল। তুমি আমাকে কথা দিয়েছিলে আমরা কখনো সেই রাতের কথা বলবো না। আমাকে বলো। আমার কণ্ঠ কঠিন হয়ে এল। বাবা তোমাকে মারছিলেন। আমি রান্নাঘর থেকে বড় ছুরিটা নিয়ে এসেছিলাম। অনির্বাণ কাঁদতে শুরু করল। আমি শুধু তাকে ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ধাক্কা দিলেন, আমি পড়ে গেলাম, আর ছুরিটা আমার সারা শরীর দুলতে লাগল। 10 বছর ধরে আমরা এই সত্যকে লুকিয়ে রেখেছি। অনির্বাণ তার বাবাকে মেরে ফেলেছিল একটি দুর্ঘটনায় আমাকে বাঁচাতে গিয়ে। আমি জানি মা, আমি অন্যায় করেছি। অনির্বাণ ফুঁপিয়ে উঠল। কিন্তু আমি তোমাকে হারাতে পারতাম না। বাবা তোমাকে মেরে ফেলতেন একদিন। অনির্বাণ, শোনো। আমি সন্তর্পণে বললাম। আমরা কি করেছি তা ঠিক ছিল না। পুলিশে রিপোর্ট করা উচিত ছিল। তাহলে আমাকে জেলে যেতে হতো মা। অনির্বাণ চিৎকার করে উঠল। তাই তুমি বলেছিলে এটা একটি দুর্ঘটনা ছিল, সড়ক দুর্ঘটনা। আমরা লাশ লুকিয়েছিলাম। অনির্বাণ, চুপ করো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এসব কথা কারো শোনা উচিত নয়। কিন্তু ডাক্তারবাবু আমাকে প্রশ্ন করেছেন বাবার বিষয়ে, অনির্বাণ কাঁপতে কাঁপতে বলল। তিনি যদি জানতে পারেন। আমার মাথায় একটি চিন্তা খেলে গেল। নিশ্চিন্ত থাকো, আমি ব্যবস্থা নেব। সেই রাতে আমি আবার ঘুমাতে পারলাম না।
ভোর হতে না হতেই আমি অনির্বাণকে নিয়ে বাড়ি ছেড়ে দিলাম। আমাদের সাথে কিছু টাকা, জামাকাপড় আর একটি লাইসেন্সধারী পিস্তল অনির্বাণের বাবার। কোথায় যাচ্ছি জানতাম না, শুধু জানতাম আমাদের চলে যেতে হবে। ডা সেন খুব বেশি জেনে ফেলেছেন। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে একটি হোটেলে আশ্রয় নিলাম। আমি অনির্বাণকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু সে ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল। মা, আমরা কেন পালাচ্ছি? আমরা কি আবার কোথাও নতুন জীবন শুরু করতে পারব না? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, অবশ্যই পারব, আমি মিথ্যা আশ্বাস দিলাম। আমি বসকে ফোন করব, আমরা ছুটিতে যাচ্ছি বলব। আর ডাক্তারবাবু? তিনি যদি পুলিশকে বলেন? আমি দীর্ঘশ্বাস ফেললাম। ওনাকে আমি সামলাব গো। আমি ডা সেনকে ফোন করলাম। ডাক্তারবাবু, আমি দুঃখিত, আমরা আজ আসতে পারব না। অনির্বাণ অসুস্থ। মিসেস রায়, আমি চিন্তিত, ডা সেন বললেন। অনির্বাণের অবস্থা আমার ভালো লাগছে না। আমাকে আপনার ঠিকানা দিন, আমি আপনাদের ওখানে যাব। না না, দরকার নেই, আমি তাড়াহুড়া করে বললাম। আমরা ভালো আছি। মিসেস রায়, আমি মনে করি আমাদের পুলিশের সাহায্য নেওয়া উচিত, ডা সেন গম্ভীর কণ্ঠে বললেন। আপনার ছেলে বিপজ্জনক হতে পারে। আমার হাত থেকে ফোন পড়ে গেল। সবকিছু শেষ হয়ে যাচ্ছে। অনির্বাণ আমার দিকে তাকিয়েছিল, তার চোখে ভয়। মা, কি হয়েছে? ডাক্তারবাবু কি বললেন? আমি সত্যি কথা বলতে পারলাম না। কিছু না, বাবা। তিনি শুধু জানতে চেয়েছেন আমরা কেমন আছি। পরের দিন সকালে আমি টিভিতে খবর দেখলাম, বিখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ ডা অরুণাভ সেন তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমি অনির্বাণের দিকে তাকালাম। সে টিভি দেখছিল, তার মুখে কোনো ভাব নেই। অনির্বাণ, তুমি কি জানো ডা সেনের কি হয়েছে? আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম। না, সে সরলভাবে উত্তর দিল। কেন? তিনি মারা গেছেন। কেউ তাকে হত্যা করেছে। অনির্বাণ আমার দিকে তাকালো, তার চোখে একটি অদ্ভুত দৃষ্টি। তাই? এটা তো খুব দুঃখজনক। সেই মুহূর্তে আমি বুঝলাম আমার ছেলে আসলেই অসুস্থ। সে শুধু পারিবারিক বন্ধন নিয়ে বিভ্রান্ত নয়, বরং একজন হিংস্র খুনি। অথচ সে আমার ছেলে, আমার রক্ত, আমার মাংস। আমি তাকে বাঁচাতে হবে, যেমন সে আমাকে বাঁচিয়েছিল। আমরা পরদিন আবার পালালাম, এবার একটি ছোট শহরে, যেখানে কেউ আমাদের চিনত না। আমরা নতুন নাম নিয়ে একটি ভাড়া বাড়িতে উঠলাম। আমি হলাম মিতালি দত্ত আর অনির্বাণ হল অভিজিৎ। আমি একটি স্কুলে চাকরি নিলাম আর অনির্বাণকে বললাম সে যেন কলেজে ভর্তি হয়। মা, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, অনির্বাণ বলল। আমরা এখানে খুশি থাকব। কেউ আমাদের খুঁজে পাবে না। আমি শঙ্কিত ছিলাম। অনির্বাণ কি ডা সেনকে হত্যা করেছে? আমি সরাসরি জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছিলাম না। কিন্তু আমার ছেলেকে আমি চিনি, তার চোখে আমি দেখতে পেয়েছিলাম সেই একই দৃষ্টি যা 10 বছর আগে দেখেছিলাম, যেদিন সে তার বাবাকে। প্রথম কয়েকদিন ঠিকই কাটল। আমরা প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করলাম, তাদের বললাম আমরা ছেলে একসাথে নতুন জীবন শুরু করতে এখানে এসেছি। সবাই আমাদের ভালোভাবে গ্রহণ করল। কিন্তু সপ্তাহ দুয়েক পরেই আমি লক্ষ্য করলাম অনির্বাণ আবার অদ্ভুত আচরণ করছে। সে আমার প্রতি আবার সেই অস্বাভাবিক আসক্তি দেখাতে শুরু করল। যখনই আমি কারো সাথে কথা বলতাম, বিশেষ করে কোনো পুরুষের সাথে, সে রেগে যেত। একদিন সন্ধ্যায় আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে চা পান করছিলাম, অফিসের কাজ নিয়ে আলোচনা করছিলাম। বাড়ি ফিরে দেখি অনির্বাণ দরজায় দাঁড়িয়ে আছে, তার চোখে আগুন। কোথায় ছিলে? সে প্রায় চিৎকার করে জিজ্ঞাসা করল। স্কুলে, আমি শান্তভাবে উত্তর দিলাম। প্রধান শিক্ষকের সাথে কাজ করছিলাম। কাজ? অনির্বাণ বিদ্রূপের হাসি হাসল। নাকি আবার কাউকে পটাচ্ছ? তোমার ওই বসের মতো। আমার ধৈর্য শেষ হয়ে গেল। অনির্বাণ, তুমি কি বলছ? তুমি কি বুঝতে পারছ না তোমার এই আচরণ কতটা অস্বাভাবিক? আমি তোমার মা। আমি জানি, সে চিৎকার করে উঠল। আর আমি তোমাকে হারাতে চাই না। আমি কাউকে তোমার কাছে আসতে দেব না। আমি বুঝলাম এভাবে আর চলবে না। অনির্বাণের চিকিৎসা দরকার, কিন্তু কিভাবে? আমি যদি তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই, সে কি আবার কাউকে হত্যা করবে? আর যদি কেউ জানতে পারে আমরা কারা, আমরা কি করেছি? আমি ঠিক করলাম আরেকবার চেষ্টা করব অনির্বাণকে বোঝাতে। বাবা, আমরা এখানে নতুন জীবন শুরু করেছি।
তুমি একটি সুন্দর ভবিষ্যৎ পেতে পারো। কিন্তু এই আচরণ কি? সে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল। আমি তোমাকে ভালোবাসি বলে? আমি যেভাবে তোমাকে ভালোবাসি কেউ কোনোদিন সেভাবে ভালোবাসবে না এটা ভালোবাসা নয় অনির্বাণ, আমি ধীরে ধীরে বললাম। এটা অসুস্থতা এই কথা শুনে তার চোখের দৃষ্টি পাল্টে গেল। তুমিও মনে করো আমি পাগল? সে এগিয়ে এলো। সেনও তাই ভেবেছিলেন আমি পিছিয়ে গেলাম। অনির্বাণ, তুমি কি সেনকে হ্যাঁ, সে সহজভাবে স্বীকার করল, তিনি আমাদের বিপদে ফেলতে যাচ্ছিলেন। আমি তোমাকে বাঁচাতে গিয়েছিলাম আমার মাথা ঘুরতে লাগল। আমার ছেলে একজন খুনি। আমি তাকে এতদিন বাঁচিয়ে রেখেছি, কিন্তু এখন আমি বুঝলাম এটা ঠিক নয়। সেই রাতে অনির্বাণ ঘুমাবার পর আমি তার ঘরে গেলাম। আমি তার জিনিসপত্র দেখছিলাম, যদি আরও কিছু প্রমাণ পাই। আমি তার ব্যাগে সেনের ঘড়ি পেলাম, রক্তে মাখা। আমার সন্দেহ সত্য হয়ে গেল। আমি ভাবলাম কি করব। পরদিন সকালে আমি অনির্বাণকে বললাম, চলো আমরা একটু শহরে যাই। তোমার জন্য কিছু জিনিস কিনতে হবে সে খুশিতে রাজি হয়ে গেল। আমরা একটি বড় শপিং মলে গেলাম। আমি ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে ছিলাম। যখন আমরা একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলাম, আমি অনির্বাণকে বললাম, বাবা, আমি মহিলাদের বিভাগে যাচ্ছি। তুমি পুরুষদের বিভাগে গিয়ে কিছু শার্ট দেখো সে চলে যাওয়ার পরপরই আমি সেখানকার সিকিউরিটি অফিসের দিকে দৌড়ে গেলাম। আমি তাদের বললাম আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। তারা আমাকে পুলিশের কাছে নিয়ে গেল। সাহেব, আমি কাঁপতে কাঁপতে বললাম, আমার ছেলে দুজন লোককে খুন করেছে। আমি আর এটা লুকিয়ে রাখতে পারছি না পুলিশ অফিসার আমার দিকে অবাক হয়ে তাকালেন। কাদের খুন করেছে? তার বাবাকে 10 বছর আগে, আমি কাঁদতে কাঁদতে বললাম। আর সম্প্রতি একজন ডাক্তারকে আমি তাদের সবকিছু বললাম। 10 বছর আগের সেই দুর্ঘটনা, আমাদের মিথ্যা, অনির্বাণের অস্বাভাবিক আসক্তি, সেনের খুন। পুলিশ অফিসার গম্ভীরভাবে শুনলেন, তারপর বললেন, আমরা এখনই তাকে গ্রেফতার করব আমি ঘড়ির দিকে তাকালাম। সে অপেক্ষা করছে আমার জন্য। যদি আমি ফিরে না যাই ঠিক আছে, অফিসার বললেন। আপনি আমাদের বলুন সে কোথায় আছে। আমরা আপনাকে সাথে নিয়ে যাব, কিন্তু আমরাই তাকে আটক করব আমরা যখন ডিপার্টমেন্টাল স্টোরে ফিরে গেলাম, অনির্বাণ অস্থির হয়ে খুঁজছিল আমাকে। সে আমাকে দেখতে পেয়ে ছুটে এলো, মা, তুমি কোথায় ছিলে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আস্তে আস্তে বললাম, অনির্বাণ, আমি এখানেই ছিলাম। কিছু জিনিস দেখছিলাম সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশ অফিসাররা এগিয়ে এলেন। অনির্বাণ রায়? একজন অফিসার জিজ্ঞাসা করলেন। অনির্বাণ চমকে উঠল। না, আমার নাম অভিজিৎ দত্ত। না, তোমার আসল নাম অনির্বাণ রায়, অফিসার দৃঢ়ভাবে বললেন। তুমি অরুণাভ সেনের খুনের আসামি। এবং সম্ভবত তোমার বাবার মৃত্যুর রহস্যের সাথেও তোমার যোগ আছে অনির্বাণ আমার দিকে ফিরল, তার চোখে বিশ্বাসঘাতকতার অভিযোগ। মা, তুমি? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। অনির্বাণ, তোমার সাহায্য দরকার পুলিশ অনির্বাণকে হাতকড়া পরাতে গেল, কিন্তু সে হঠাৎ আমার ব্যাগ থেকে সেই পিস্তল বের করে নিল। পিছনে সরো, সে চিৎকার করে উঠল। আমি কাউকে আমাদের আলাদা করতে দেব না। চারিদিক থেকে লোকজন চিৎকার করে ছুটতে লাগল। পুলিশ অফিসাররা তাদের অস্ত্র বের করলেন। অস্ত্র নামাও, তারা আদেশ দিলেন। মা, চলো যাই, অনির্বাণ আমার হাত ধরে টানল। আবার পালাই আমি নড়লাম না। না, অনির্বাণ, আর নয়। আমরা ভুল করেছি। আমাদের এখন সত্যিটা মেনে নিতে হবে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। সে কাঁদতে লাগল। তুমি কেন আমার সাথে এমন করছ? আমি তোমাকে বাঁচাচ্ছি বাবা, আমি ব্যথায় বললাম। যা করেছ তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিন্তু তুমি চিকিৎসাও পাবে অনির্বাণ আমার দিকে তাকালো, তার চোখে অশ্রু। আমি সবই তোমার জন্য করেছিলাম মা আমি জানি, আমি কাঁদতে কাঁদতে বললাম। আমিও অনেক ভুল করেছি। কিন্তু এখন আমাদের সঠিক পথে ফিরতে হবে অনির্বাণ ধীরে ধীরে পিস্তল নামিয়ে রাখল। পুলিশ অফিসাররা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করলেন। অনির্বাণ, আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি আমার জীবনসঙ্গী হতে চাও? তুমি তো আমার ছেলে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো।
বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার চাকরিতে একজন নতুন বস এসেছেন। তিনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি বিধবা, আমার ছেলে অনির্বাণ এখন পূর্ণবয়স্ক। আমি তার কাছে পরামর্শ চেয়েছিলাম, ভেবেছিলাম সে খুশি হবে আমি নতুন জীবন শুরু করতে চাইছি বলে। কিন্তু তার প্রতিক্রিয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত, এমনকি বিকৃত। তুমি কি একটু আগে কি বললে অনির্বাণ? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি আমার জীবনসঙ্গী হতে চাও? তুমি তো আমার ছেলে। হ্যাঁ মা, আমি জানি। কিন্তু আমি এখন আর ছোট নই। আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। অনির্বাণ আমার দিকে এগিয়ে এলো। আমি কি তোমার প্রতি যত্ন নিই না? তোমার সব প্রয়োজন মেটাই না? তোমার সাথে আমার এই বন্ধন, এত বছরের। আমি আতঙ্কিত হয়ে পিছিয়ে গেলাম। অনির্বাণ, তুমি আমার ছেলে। আমি তোমাকে জন্ম দিয়েছি। তুমি কিভাবে এমন কথা ভাবতে পারো? মা, বসের সাথে থাকলে তুমি সুখী হবে। তিনি কি তোমাকে বোঝেন যেমন আমি বুঝি? তিনি কি তোমার প্রতিটি পছন্দ অপছন্দ জানেন? অনির্বাণের কণ্ঠে আবেগ টলমল করছিল। তার কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অনির্বাণ ছোটবেলা থেকে একটু অদ্ভুত ছিল, কিন্তু এই পর্যায়ে যাবে ভাবিনি। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে আমার প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছিল, কিন্তু এটা সম্পূর্ণ অস্বাভাবিক। আমি ঠিক করলাম এই বিষয়ে সাহায্য নিতে হবে। সেদিন রাতে অনির্বাণ ঘুমাবার পর আমি গোপনে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. অরুণাভ সেনের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে তিনি পরদিনই আমাদের দেখা করার সময় দিলেন। ডাক্তারবাবু, কি করব বলুন তো? আমি বিপদে পড়েছি, আমি কাঁদতে কাঁদতে বললাম। ডা. সেন ধীরে ধীরে আমার কথা শুনলেন। মিসেস রায়, আপনি কি আগে কখনো এমন আচরণ লক্ষ্য করেছেন? না। অথবা হ্যাঁ? জানি না। অনির্বাণ সবসময় খুব রক্ষণশীল ছিল। তার বাবার মৃত্যুর পর সে আমার প্রতি খুব সুরক্ষামূলক হয়ে উঠেছিল। কিন্তু এভাবে কখনো নয় গিয়ে। ডা. সেন মাথা নাড়লেন। দেখুন, এটি একটি সিন্ড্রোম হতে পারে, ইলেকট্রা কমপ্লেক্সের একটি বিকৃত রূপ। তবে আমি অনির্বাণের সাথে কথা বলতে চাই। আমি ভয়ে কাঁপছিলাম। তাকে কিভাবে নিয়ে আসব? সে জানতে পারলে আমরা তাকে এখনই বলব না। আপনি বলতে পারেন আপনার নিজের জন্য একটি রুটিন চেকআপ, আর তাকে সঙ্গে আসতে বলুন। একদিন পরের কথা। আমি অনির্বাণকে বললাম, আমার শরীরটা ভালো লাগছে না। ডাক্তারের কাছে যাব। তুমি কি আমার সাথে যাবে? অনির্বাণ অবশ্যই রাজি হয়ে গেল। আমি তাকে ডা. সেনের চেম্বারে নিয়ে গেলাম। প্রথমে আমার স্বাস্থ্য নিয়ে আলাপ হল, তারপর ডা. সেন কৌশলে অনির্বাণের সাথে কথা বলা শুরু করলেন। তো অনির্বাণ, তুমি মাকে খুব ভালোবাসো, তাই না? অবশ্যই, অনির্বাণ গর্বিত ভঙ্গিতে বলল। তোমার বাবা নেই। তুমি কি মায়ের একমাত্র সুরক্ষাকারী মনে করো নিজেকে? অনির্বাণ মাথা নাড়ল। আমি মাকে সব কিছু দিতে পারি। মার কোনো অভাব থাকবে না আমার থাকতে। তোমার মা যদি আবার বিয়ে করতে চান? অনির্বাণের মুখ কঠিন হয়ে গেল। কেন? আমি কি যথেষ্ট নই? আমি তো তার ছেলে। ডা. সেন ধীরে ধীরে শুরু করলেন। অনির্বাণ, একটা ছেলের ভূমিকা আর একজন জীবনসঙ্গীর ভূমিকা আলাদা। আমি জানি, অনির্বাণ তীক্ষ্ণ স্বরে বলল। আমি সবই পারি। এই কথা শুনে আমার গা শিউরে উঠল। কিন্তু পরের কয়েক মিনিটে ডা. সেন যা প্রশ্ন করলেন তাতে আমি আরও বেশি বিস্মিত হলাম। ডা. সেন, অনির্বাণ বলতো, তোমার বাবা যখন জীবিত ছিলেন তখন তিনি কেমন ছিলেন? অনির্বাণ, বাবা? বাবা তো সে হঠাৎ থেমে গেল। তার চোখে বিভ্রান্তি। ডা. সেন, তোমার বাবা তোমার সাথে কেমন ব্যবহার করতেন? অনির্বাণ, বাবা? আমার বাবা সে হঠাৎ কাঁদতে শুরু করল। পরবর্তী কয়েক মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। অনির্বাণকে বিচারের সম্মুখীন হতে হল। আদালত তার মানসিক অবস্থার কারণে তাকে জেলের বদলে একটি মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দিল। আমার বিরুদ্ধেও অভিযোগ উঠল,
মিথ্যা সাক্ষ্য দেওয়া, অপরাধ লুকানো, অপরাধীকে সাহায্য করা। আমাকেও শাস্তি পেতে হল, যদিও হালকা। বছর 2 পরের কথা। আমি এখন জেল থেকে মুক্তি পেয়েছি। অনির্বাণও ভালো আছে, সে চিকিৎসা নিচ্ছে, তার অবস্থার উন্নতি হচ্ছে। সে এখন বুঝতে পেরেছে তার আচরণ কতটা অস্বাভাবিক ছিল। আমি প্রায়ই তাকে দেখতে যাই। আমরা কথা বলি, হাসি, কাঁদি। এখন আমরা দুজনেই সত্যের সামনে, যতই কঠিন হোক না কেন। আমি এখন বুঝতে পারি, সত্যি কথা মুখোমুখি না হয়ে পালিয়ে বেড়ানো কতটা ভুল ছিল। একদিন অনির্বাণ আমাকে জিজ্ঞাসা করল, মা, তুমি কি আমাকে ক্ষমা করেছ? আমি তার হাত ধরে বললাম, বাবা, আমরা দুজনেই ভুল করেছি। এখন আমাদের একসাথে এগিয়ে যেতে হবে। ভালোবাসার অর্থ পালিয়ে বেড়ানো নয়, ভালোবাসার অর্থ মুখোমুখি হওয়া, যত কঠিনই হোক না কেন। অনির্বাণ হাসল, একটি সত্যিকারের হাসি, আমার ছেলের হাসি। আমি তোমাকে ভালোবাসি, মাগি। আমিও তোমাকে ভালোবাসি, বাবা, আমি বললাম। আমরা এখন নতুনভাবে শুরু করব, সত্যি কথা মেনে নিয়ে কি। আজ আমি এই গল্প বলছি যাতে অন্যরা শিখতে পারে। সত্য যতই কঠিন হোক, তার মুখোমুখি হওয়াই একমাত্র পথ। পালিয়ে বেড়ালে শুধু অন্ধকারই আরও গভীর হয়। আলোর দিকে যেতে হলে আমাদের সাহসী হতে হবে। আমি এবং অনির্বাণ এখন সেই সাহসের পথে হাঁটছি।